নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেকেন্ড হ্যান্ড গাড়ি। গল্প সেকেন্ড হ্যান্ড গাড়ি। একবার স্কুটার অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙার পর মা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আর কোনো দিন দু চাকার গাড়ি চালাবো না। তারপর থেকেই আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির খোঁজ করেছিলাম। অনেককে বলেও রেখেছিলাম। রবিবার কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করতাম। একদিন সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসে হাজির হলেন এক ভদ্রলোক। নাম বললেন তুষার সামন্ত। জিজ্ঞেস করলেন আমার গাড়ি কেনা হয়ে গেছে কি না। আমি না বলাতে উনি বললেন আমার গাড়িটা আমি বিক্রি করে দিতে চাই, আপনি একবার আমার গাড়িটা দেখুন। ভদ্রলোক অচেনা, তাই আমি ওনার ব্যাপারে প্রথমেই একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে বললাম, আমার খবর আপনি কোথা থেকে পেলেন? ভোম্বল আমার গ্যারেজের মেকানিক। অনেকের মতো ওকেও আমি জানিয়ে রেখেছিলাম আমার প্রয়োজনের কথা। আমি আশ্বস্ত হয়ে বললাম, ঠিক আছে, আপনি আপনার ঠিকানা ফোন নম্বর দিন, একদিন আমি গিয়ে দেখে আসবো গাড়িটা। আপনাকে কষ্ট করে যেতে হবে না, গাড়িটা আমি চালিয়েই এনেছি, আপনার বাড়ির সামনেই আছে, আপনি বাইরে আসুন, এখনই দেখে নেবেন। আমি একটু আশ্চর্যই হলাম। গাড়ি বিক্রি করার জন্য কেউ গাড়িটা চালিয়ে নিয়ে সম্ভাব্য খদ্দেরের বাড়িতে চলে আসে না। তাছাড়া আমার আরেকটা অসুবিধাও ছিল। ড্রাইভিং স্কুলে আমি গাড়ি চালানো শিখে লাইসেন্স পেলেও চার চাকা চালানোতে আমি সেরকম পটু নই, চার চাকার ব্যাপারে সেরকম জ্ঞানগম্যও নেই। আমার মনে পড়ল পাড়ার বন্ধু অসীমের কথা। গাড়ি সম্পর্কে ওর অসাধারণ জ্ঞান। ভদ্রলোককে চা দিয়ে একটু অপেক্ষা করতে বললাম। অসীমকে ফোন করলাম এবং ভাগ্যগুণে ওকে পেয়েও গেলাম। 15 মিনিটের মধ্যে অসীম চলে এলো আমাদের বাড়িতে। অসীমকে নিয়ে বেরিয়ে এলাম গাড়িটা দেখতে। আমাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে গাড়িটা, মেটে লাল রং চকচক করছে। গাড়িটার চারপাশে ঘুরে দেখলাম গাড়িটার বডিতে একটা আঁচড়েরও দাগ নেই। ভদ্রলোককে অত্যন্ত যত্নে রেখেছেন গাড়িটা। শুধু 4টে চাকার মধ্যে একটা চাকার ক্যাপ নেই। এই যত্নে রাখা নিখুঁত এই গাড়িটার এই একটাই বিষাদ দৃশ্য। ভদ্রলোককে জিজ্ঞাসা করাতেই উনি বললেন কয়েকদিন আগে ক্যাপটা ঢিলে হয়ে খুলে পড়ে গেছে। একটা সিঙ্গেল ক্যাপ কোথাও পাওয়া যাচ্ছে না, কিনতে হলে 4টেই কিনতে হবে। আজ কিনবো কাল কিনবো করে কেনা আর হয়ে ওঠেনি। তাছাড়া ক্যাপের তো কোনো ফাংশান নেই, ওই চাকার ডেকোরেশন মাত্র। আপনারা আসল জিনিসটা দেখুন, চালিয়ে দেখুন গাড়ির ইঞ্জিনটা কেমন। তুষারবাবু অসীমের দিকে গাড়ির চাবিটা বাড়িয়ে দিলেন। আমি সামনে অসীমের পাশে বসলাম, পেছনে তুষারবাবু। গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পরে অসীম গাড়ির এসিটা চালিয়ে দিল। আমি এতদিনে অসীমের কাছে কিছু কিছু ফান্ডা পেয়েছি। তার একটা হলো এসির লোড নিয়ে গাড়িটা কেমন চলে দেখে বোঝা যায় ইঞ্জিনের কন্ডিশন কেমন। এসিটা সত্যিই আরামদায়ক, বরং আমার একটু শীত শীত করছিল। অসীম তখন ছোটোখাটো গাড্ডায় চাকা ফেলে ফেলে দেখছিল গাড়ির সাসপেনশন কীরকম। এসির ঠান্ডা হাওয়া বয়ে গাড়ির পারফিউম সুন্দর একটা গন্ধ নাকে আসছিল। তার মধ্যে অসীম চালিয়ে দিল গাড়ির মিউজিক সিস্টেমটা। অসীমবাবুর রুচি ভালো। হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশির মূর্ছনায় স্বর্গীয় হয়ে গেল গাড়ির সিস্টেমটা। অসীম আমাকে এক ফাঁকে ছোট্ট একটা ইঙ্গিতে বুঝিয়ে দিল গাড়িটার কন্ডিশন দুর্দান্ত। গাড়িটার ট্রায়াল রান শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। অসীম তুষারবাবুকে জিজ্ঞেস করলো, আপনার গাড়ির কন্ডিশন এত ভালো, আপনি গাড়িটা বিক্রি করে দিতে চাইছেন কেন? একদম নিরুপায় হয়ে বিক্রি করছি। আমি ট্রান্সফার হয়ে নিউ ইয়র্ক চলে যাচ্ছি। সামনের সপ্তাহে আমাকে চলে যেতে হবে। কলকাতায় ভাড়া বাড়িতে থাকি, গাড়িটা রেখে যাওয়ার কোনো উপায় নেই, বাধ্য হয়ে বিক্রি করে দিতে হচ্ছে। অসীম ভদ্রলোককে জরুরি প্রয়োজনটা সুযোগ নিয়ে বলল, আমরা কিন্তু 1 লাখ দিতে পারবো। ভদ্রলোক এক কথায় রাজি হয়ে গেলেন। আমি বাঁকা চোখে অসীমের দিকে তাকালাম। এক কথায় রাজি হওয়াতে ওর ভুরু দুটোও কুঁচকে আছে। গম্ভীর গলায় বলল, কোনো গণ্ডগোল নেই তো?
মোটর ভেহিকেলসে পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে খোঁজ করে নিন, পুরো খোঁজ খবর পেলে তবেই আমাকে টাকা দেবেন। ওনার শর্তে আমি রাজি হয়ে গেলাম। তবে তারপরেও আরও একটা অবাক করে দেওয়া প্রস্তাব দিলেন উনি। সব যখন পাকা কথা হয়েই গেল, গাড়িটা আজ থেকে আপনার কাছেই থাক। আমি তাড়াতাড়ি প্রতিবাদ করে উঠলাম, না না, তা হয় না, আগে আপনাকে টাকাটা দিই, ওনারশিপ নিই। তুষারবাবু ম্লান হেসে বললেন, খুব অবাক হচ্ছেন তাই না? সত্যি কথা বলবো, গাড়িটা আমার ভীষণ প্রিয়। আমি তো জানি আপনারা খোঁজ খবর করে কোনো গণ্ডগোল পাবেন না, আর গাড়িটাও আপনার হয়ে যাবে। একবার যখন মনস্থ করে ফেলেছি যে গাড়িটা আপনাকে বিক্রি করে দেব, তখন আর চোখের সামনে গাড়িটা রেখে মন খারাপ বাড়াতে চাই না। তুষারবাবুর জোরাজুরিতে রাজি হয়ে গেলাম। আসলে নিজের ভেতরেও ঝাঁ চকচকে গাড়িটা পাওয়ার একটা উত্তেজনা তো ছিলই। অসীম বাস্তব বুদ্ধি সম্পন্ন ছেলে। তুষারবাবুকে বাড়িতে নামিয়ে আসার অছিলায় ওর বাড়িতেই নিয়ে গেল আমাকে। বাড়িতে দেখলাম তুষারবাবুর স্ত্রী আর ছোট্ট এক ছেলে আছে। ফেরার সময় তুষারবাবুর পাড়ায় এক পানের দোকান থেকে অসীম কায়দা করে খোঁজ নিয়ে নিল গাড়িটা তুষারবাবুরই। রোজ সকালে উনি গাড়িটা চেপে ছেলেকে স্কুলে যাওয়ার বাস স্ট্যান্ডে নামিয়ে অফিসে যান, আর সন্ধেবেলায় বাড়ি ফেরেন। বাড়ি ফিরেই আমি চিৎকার করে মাকে বললাম, মা, গাড়ি কেনা হয়ে গেছে, শিগগিরই এসো। এরকম দুম করে সন্ধ্যাবেলায় গাড়ি কেনা হয়ে গেল দেখে মা বাবাও খুব অবাক হলো। অসীম মা বাবাকে দু চক্কর গাড়িটায় ঘুরিয়েও দিল। আমার মতো মা বাবারও খুব পছন্দ হয়ে গেল গাড়িটা। তবে মা বলল, আগে তুষারবাবুকে পুরো টাকাটা দে, তারপরে মন্দিরে পুজো দিয়ে গাড়িটা চাপবি। খুব খুশি খুশি মনে ঘুমোতে গেলাম। উত্তেজনায় রাত্রে প্রথম ঘুমই আসছিল না। তারপর ঘুমিয়ে পড়েই এক সাংঘাতিক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি গাড়িটার কাছে এগিয়ে গেলাম, তারপর চাবি দিয়ে পেছনের ডিকিটা খুললাম। ডিকির মধ্যে করে রাখা আছে একটা লাশ। লাশটার চোখটা বন্ধ ছিল। হঠাৎ পট করে খুলে গেল চোখটা। ফ্যাকাশে মুখে নিষ্পলক দৃষ্টিতে বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে থাকলো লাশটা। আমার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছিল। পাশের ঘর থেকে ঘুম ভেঙে মা বাবা উঠে এলো, ঝাঁকিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিল। আমি কিছুতেই বলতে পারলাম না লজ্জায় আমি কী স্বপ্ন দেখেছি। মা আমাকে জল খেতে বলল। জল খেয়ে লজ্জারও মাথা খেলাম আমি। মাকে বললাম রাত্রে আমার পাশে শুতে। মা পাশে শোয়াতে একটু নিশ্চিন্ত হলাম। তবে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকলো একটা ভয়। গাড়িটার সব দেখা হলেও ডিকিটা তো দেখা হয়নি। অসীম কি দেখেছে? ও সাধারণত দেখে নেয় স্টেপনির কন্ডিশন কেমন, জ্যাক ট্যাক ঠিক আছে কি না। ভীষণ ইচ্ছে করছিল অসীমকে একবার ফোন করতে, কিন্তু ঘড়িতে রাত্রি 2:40 দেখে অসীমকে আর ফোন করলাম না। অনেকক্ষণ ঘুম না এলেও শেষ পর্যন্ত ভোরের দিকে ঘুমিয়ে গেলেও আর কোনো দুঃস্বপ্ন দেখলাম না। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই গাড়ির চাবিটা নিয়ে নিচে নেমে এলাম। একটা দমবন্ধ উত্তেজনা নিয়ে গাড়ির ডিকিটা খুললাম। তারপর স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। না, ডিকিতে কিচ্ছু নেই। খুব খুঁটিয়ে ডিকির ম্যাটটা দেখলাম, কোনো রক্তের দাগ টাগ নেই। বুকের ভেতর থেকে ভারী বোঝাটা নেমে গেল। রোদ্দুরে ঝকঝক করছে গাড়িটা। সত্যি আশাতীত কম দামে দুর্দান্ত একটা গাড়ি এসেছে হাতে। অফিসে এসে সকালের কাজটা ধাক্কাটা সামলেই অসীমকে ফোন করলাম। মা কিন্তু বারবার বলে দিয়েছে আজ একটা পুজো দিতে, তোকে ছাড়া তো গতি নেই। অসীম আমাকে ঠেস দিয়ে বলল, তুই ড্রাইভিংটা কী জন্য শিখেছিস বলতো? আগে না হয় তোর গাড়ি ছিল না, কিন্তু এখন তো তোকে ছাড়া গতি নেই, কারণ ড্রাইভিংটা প্র্যাকটিস করতে হলে তোকে দরকার। আর গাড়িটা তো এখনই কেনা হয়নি। তুই পুলিশের কাছ থেকে খোঁজ খবর না এনে দিলে ভালো মনে করিয়ে দিয়েছিস। দাঁড়া, আমি এখনই শান্তিদাকে বলছি। তবে তুইও একটা কাজ কর, ভোম্বলে গ্যারেজ থেকে তুষারবাবু সম্পর্কে একটু খোঁজ খবর কর। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। অসীম কথাটা কেন বলল? আমার গলাটা শুনে অসীম বলল, না, আসলে অনেক অ্যাক্সিডেন্টের রেকর্ড তো পুলিশের কাছে থাকে না। গাড়ির মেকানিকরা বলতে পারে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কি না। দরকার হলে ভোম্বলকে ডেকে একবার গাড়িটা দেখিয়ে নে। আমার মনের খচখচানিটা আবার শুরু হয়ে গেল। ফোনটা কেটে দেওয়ার আগে আমি অসীমকে জিজ্ঞাসা করলাম, কাল রাত্রে তুই কোনো স্বপ্ন দেখেছিস অসীম? অসীম গম্ভীর গলায় বলল, দেখেছি।
তোর নতুন গাড়িটায় চাপিয়ে তুই আমাকে আমার বাংলায় খাওয়াতে নিয়ে যাচ্ছিস। করে হেসে উঠল অসীম। অসীমের ইয়ার্কিতে কিন্তু আমার মনের খচখচানিটা দূর হলো না। অফিস থেকে একটু আগেই বেরিয়ে আমি সোজা চলে গেলাম ভোম্বলের গ্যারাজে। তুষারবাবুর মতো সজ্জন লোক আর দুটো হয় না। ভোম্বল তুষারবাবুকে দরাজ হাতে সার্টিফিকেট দিয়ে বলল, ওনার গাড়িটার মতো গাড়ি হয় না। 4 বছর হতে চলল, মনে হবে গেল মাসেই শোরুম থেকে কিনেছেন। শুধু বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি, এর বাইরে কোথাও যেতেন না। কতবার বলেছি একবার লং ড্রাইভে গিয়ে ঘুরে আসুন বৌদি আর ছেলেকে নিয়ে। আমি আবার নতুন করে আশ্বস্ত হলাম। এবার শুধু অসীমের পুলিশের রিপোর্টটা দরকার। উত্তেজনায় অসীমকে ফোন করেই মৃদু ধমক খেলাম। দাঁড়া, এটা কি ট্রেনের টাইমের এনকোয়ারি নাকি? জিজ্ঞেস করলাম আর টুক করে বলে দিল, শান্তিদা শালা 2 দিন সময় চেয়েছে। সন্ধ্যের মুখে বাড়ি ফিরেই প্রথমেই চোখে পড়ল গাড়িটা। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে, এই গাড়িটার মালিক আমি না হয়ে যাই না। তবে বাড়ি ফিরতেই মা 2 কথার পর তাড়া দিল, কিরে গাড়িটা পুজো দেওয়ার ব্যাপারে কি করলি? অসীমকে বলেছি মা, সবাই মিলে গিয়ে একদিন পুজো দেব। পরের দিন রাত্রে আমি কোনো স্বপ্ন টপ্ন না দেখলেও হঠাৎ একটা আচমকা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আজও সেই গভীর রাত্রি, 2:30। আওয়াজটা মনে হলো গাড়ির দরজা বন্ধ করার আওয়াজ, আর সেটা আমাদের বাড়ির কম্পাউন্ডের ড্রাইভ থেকে। তার মানে আওয়াজটা হলো আমার হাতে চলে আসা গাড়িটার থেকে। চট করে আমার মনে পড়ে গেল অসীম সাবধান করে দিয়েছিল গাড়ির মিউজিক সিস্টেমটা খুলে রাখতে। আজকাল চোরের খুব উপদ্রব হয়েছে, মিউজিক সিস্টেমটা ডিট্যাচ করতে বেমালুম ভুলে গেছি। শীত দ্বারা টান টান করে আমি দোতলার জানলার একপাশে চলে এলাম। এই জানলা দিয়ে দেখা যায় গাড়িটা। চোরেদের যাতে চোখে না পড়ে যায় তাই জানলার একপাশ চেপে পর্দাটাকে অল্প ফাঁক করে বাইরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে শীত দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল।